ওয়েলকাম টু হালকেনস্টাইন। আজকের এই আলোচনাটা অগ্রগামী তরঙ্গ এবং স্থির তরঙ্গের A to Z নিয়ে আমরা শুরু করছি একদম ডিরেক্ট লেকচার। সো প্রথমে আমরা জানি যে অগ্রগামী তরঙ্গের সমীকরণটা কিভাবে আসে। সো আমরা টিপিক্যাল যে সমীকরণটা জানি যে এইভাবে যায় x অক্ষ বরাবর। সো এটার সমীকরণটা হয় x a sin ওমেগা t। এটা হলো একটা SHM বা সিম্পল হারমোনিক মোশনের যেই তরঙ্গ সেটা সমীকরণ। বাট এটার সাথে আমরা যদি অগ্রগামী তরঙ্গের সমীকরণ মিলাই পড়তে চাই, হ্যাঁ কানেকশন আছে, বাট আমি নিজের মনে রাখার ক্ষেত্রে এই দুইটাকে মিলাইতাম না কখনো। কারণ দুইটা মিলাইতে যায় আমার সুন্দর মতো গুলায় যেত। গুলায় যাওয়ার কারণে আমি একই ম্যাথ আরও একটু ক্রিটিক্যাল ভাবে চিন্তা করতাম। সো আমরা একটু কম ফিজিক্স জানি কিন্তু ম্যাথ যাতে সলভ করে আসতে পারি এইভাবে শিখি। আমরা চিন্তা করি যে এই সেম তরঙ্গই এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষতে এটা অবশ্যই হলো ধনাত্মক এক্স অক্ষ, আর এদিকে হলো ঋণাত্মক এক্স অক্ষ বরাবর যাচ্ছে, উপরের দিকে হলো প্লাস ওয়াই অক্ষ আর নিচের দিকে হলো মাইনাস ওয়াই অক্ষ। স্বাভাবিক একটা জিনিস। এবং এটা হলো আমাদের এ পয়েন্ট, এবং এ একটা নির্ধারিত সময় পরে এই জায়গায় চলে গেল। এটা হলো আমাদের পি পয়েন্ট। কি পয়েন্ট? পি পয়েন্ট। এই নির্ধারিত সময় পরে টি সময় পরে সেইখানে যায় পৌঁছাইলো এই জায়গাটাতে টি সময় পরে বসে। এবং আমি জানলাম যে এ থেকে এই বিন্দুটার দূরত্ব হলো এক্স দূরত্ব। এ থেকে পি বিন্দুর দূরত্ব কত? এক্স। এখন যদি চিত্রটাকে আরেকটু বড় করি আমরা এদিকে যায়, তাইলে এই দূরত্বটা, এই যে টোটাল এই দূরত্বটা, এটা কি বলা তো? এটা একটা সম্পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য না, এটা ল্যামডা। এটা হলো একটা টোটাল ল্যামডা। এখন যদি আমরা পি বিন্দুতে, এই যে এই পি বিন্দুতে সরণটা হিসাব করি, এখন কোন দিক বরাবর সরণ? ওয়াই অক্ষ বরাবর সরণ। ওয়াই অক্ষ বরাবর সরণটা, তাহলে y ইকুয়াল টু কি হবে? টোটাল যদি বিস্তার হয় এই দিক বরাবর a, তাহলে a sin ওমেগা t মাইনাস ডেল্টা। এই ডেল্টা কি? a আর p বিন্দুর মধ্যে দশা পার্থক্য। a আর p বিন্দুর মধ্যে দশা পার্থক্য। এটা হলো p বিন্দুর সরণ। এবং এটাই কিন্তু এই p বিন্দুর সরণটা, যেহেতু x চলক আমাদের এই ওমেগাটা স্থির, টিও চলক, এখানে যে এক্সটা আছে সেটাও চলক, তাই পি বিন্দুটা যে কোনো পয়েন্টে হইতে পারে। জাস্ট আমরা এক্স এর মান ইনপুট করব এবং যে কোনো বিন্দুর সরণ বের করতে পারবো। সেটা হলো মেইন অগ্রগামী তরঙ্গের সমীকরণটার একটা ফর্ম আসছে, বাট নট ফাইনাল। এখন আমরা কি জানি? দশা পার্থক্য ইকুয়াল টু কি? 2পাই ভাগ ল্যামডা ইনটু পথ পার্থক্য, তাই না? ইনটু পথ পার্থক্য কত? এখানে এক্স। সো আমি ডেল এর বলতে কি বোঝাতে পারবো? 2পাই এক্স ডিভাইড বাই ল্যামডা। এখানে আমরা বসাই দিই a sin ওমেগা t মাইনাস 2পাই x ডিভাইড বাই ল্যামডা। এখন ওমেগা ইজ ইকুয়াল টু কি? ওমেগা ইজ ইকুয়াল টু হলো 2পাই ভাগ t, রাইট? এই জায়গায় আরেকটা কাজ করা যেতে পারে। t ইজ ইকুয়াল টু আবার লেখা যেতে পারে, অথবা ওমেগা ইজ ইকুয়াল টু আরেকটা জিনিস আমরা করতে পারি। ওমেগা ইজ ইকুয়াল টু 2পাই ভাগ t লেখা যায়, অথবা ওমেগা ইজ ইকুয়াল টু লেখা যায় কি? 2পাই f। এখন v ইজ ইকুয়াল টু কি জানি আবার? f ল্যামডা। তাহলে f ইজ ইকুয়াল টু কি লেখা যায়? v ভাগ ল্যামডা। এখানে আবার বসাবো, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2পাই v ডিভাইড বাই ল্যামডা। এটা এখানে আবার ইনপুট দেব। সো a sin 2পাই v ডিভাইড বাই ল্যামডা ইনটু t মাইনাস 2পাই x ডিভাইড বাই ল্যামডা। আমাদের চেনা আকারটা প্রায় চলে আসতেছে। সো ফাইনাল ফর্ম কি আসে? a sin 2পাই ভাগ ল্যামডা কমন যায়, এখানে থাকে vt মাইনাস x। এটাই হলো x অক্ষের ধনাত্মক দিক বরাবর। আমরা কোন দিকে যাচ্ছিলাম জানি? এই দিকে আমাদের এটা। সো এই দুইটা বিন্দু যদি x অক্ষের ধনাত্মক দিক বরাবর আমি দশা পার্থক্য ধরছি মাইনাস ডেল্টা, তাহলে যদি ঋণাত্মক দিক বরাবর আসে, তাহলে এই জায়গাটাতে জাস্ট vt মাইনাস x এর জায়গা হয়ে যাবে প্লাস। মুদ্রা কথা হলো এটা কি? x অক্ষের ধনাত্মক দিক বরাবর অগ্রগামী তরঙ্গের সমীকরণ। কিভাবে আসলো জানলাম, আজকের পরে ভুলে যাবো, কোনোদিন এটা আসবে না। বাট বেসিক হলো এটা যে a sin 2পাই ভাগ ল্যামডা ইনটু vt মাইনাস x। এখন আমরা জানি না পরিচয়গুলো কি। এ হলো সেটার বিস্তার, ওকে? তুমি চাইলে এইটাও মনে রাখতে পারো, এটাও যেমন একটা সমীকরণ, এটাও একটা সমীকরণ, এটাও একটা সমীকরণ, ঠিক আছে? অনেক জায়গায় দেখবা হলো 2পাই ভাগ ল্যামডাকে বলছে তরঙ্গ সংখ্যা, এটাকে কে দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে? এটাকে কি দ্বারা প্রকাশ করছে? কে দ্বারা। তখন এই সমীকরণটা করে লেখে এইভাবে, ওমেগা টি মাইনাস কে এক্স। সমস্যা নেই, সব সেম ইকুয়েশন। আমার জন্য ম্যাথ করতে কখন সুবিধা হতো? আমি যখন ধরে নিতাম এইটা আমি মুখস্থ রাখবো একটা। এখন তুমি যদি প্রত্যেকটা ম্যাথের জন্য 4-5টা করে সূত্র মনে রাখো, মাথা পাগল হয়ে যাবে। দরকার নেই, আমরা একটা মনে রাখবো, জাস্ট একটা। এখন ওমেগা কি? কৌণিক বেগ। এ কি? বিস্তার। ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য। ভি কি? বেগ। টি কি? সময়। এক্স কি? সরণ। অনেক সময়
এই তরঙ্গটার একটা আদি, এটা তো আদি অগ্রগামী তরঙ্গের সমীকরণ, এর সাথে মাঝে মধ্যে আদি দশা যোগ করে, আদি দশা আবার মাঝে মধ্যে ডেল্টা দিয়ে যোগ করে লেখে। যেমন ধরো আমি তোমার একটা সমীকরণ লিখলাম যে y = 0.5 sin 0.06t মাইনাস x প্লাস π/4। এই এক্সট্রা π/4টা কি? এটা কিন্তু আদি দশা। কি দশা? আদি দশা। এই দুজনের মধ্যে দশা পার্থক্য হলো ডেল। এই ডেল আর ওই ডেল কখনো মিশাবে না। মনে রাখবা যে এই যদি আমি কোনো একটা ম্যাথের মধ্যে একটা আলাদা একটা থিটা ঢুকাই দিছি, এক্স এর বাইরে এক্সট্রা কিছু একটা আছে, সেটা হলো তার আদি দশা। এই জায়গায় আরেকটা কষণ মনে রাখবে, এটা হলো কষণ, যে এই অগ্রগামী তরঙ্গের যা বের করবা তুমি, যদি তোমাকে যদি আমি এক্স এর মান দিয়ে বলি যে 10 মিটার দূরত্বে, এই যে ধরো এখান থেকে 10 মূলবিন্দু থেকে কত মিটার দূরত্বে, 10 মিটার দূরত্বে যায় যদি বলি যে y এর সরণ কত বা তরঙ্গটার সরণ কতটুকু হয়েছে y অক্ষ বরাবর, তুমি এখানে 10 বসাবে, তাই না? কিন্তু এই যে সাইনের মানটা, এটা মাস্ট বি ক্যালকুলেটরের কি মোডে? রেডিয়ান মোডে। ক্যালকুলেটরে অবশ্যই আমরা যাতে ম্যাথটা রেডিয়ান মোডে করি। যদি আমরা নর্মাল মোডে করি একদম শেষ। নর্মাল মোডে ডিগ্রিতে করা যাবে না। এই তরঙ্গের সকল সমীকরণের ম্যাথ রেডিয়ান মোডে করবো, নাহলে ম্যাথ হবে না। কারণ রেডিয়ান হলো এসআই একক, আমরা এখানে এসআই এককে করতেছি। এই একটা সাবজেক্ট, এটা আমি জীবনে একবার ভুল করে আসছি। সো তরঙ্গের সমীকরণে আমরা হালকা আলোচনা করলাম, আর আমাদের মেইন ফোকাস এই তরঙ্গের সমীকরণ নিয়ে না, আমাদের ফোকাস হলো স্থির তরঙ্গের সমীকরণ নিয়ে। সেটাতে যাবো, বুঝে ফেলি। আচ্ছা, প্রথমে আমরা যদি তরঙ্গের উপরিপাতন জিনিসটা কি, ধরো এই একটা তরঙ্গ এমনে যাচ্ছিল, এই সুন্দর মতো এইদিকে যাচ্ছে, এইদিকে এই দিক বরাবর যাচ্ছে, ঠিক এমন ভাবে আরো একজন ওই সাইড থেকে আসতেছে, এই যে এরকম করে আসলো, এ যাচ্ছিল এইদিকে, ও আসতেছে এইভাবে, দুইজন দুই দিক থেকে আসতেছে। দুইজনের হইতে পারে বিস্তার আলাদা, দুইজনের হইতে পারে পর্যায়কাল আলাদা, হু নোস, হইতেই পারে, বাট এদের উপরিপাতন ঘটছে, একজন আরেকজনের উপরে পড়ছে। এদের উপরিপাতন ঘটার ফলে যেই নতুন তরঙ্গটা তৈরি হবে সেটা হবে যে y y1 প্লাস y2। এখন প্রশ্ন হলো, মাঝে মধ্যে কোনো তরঙ্গ তৈরি নাও হইতে পারে, একদম টোটাল y1 প্লাস y2 হলো 0 হয়ে যেতে পারে লব্ধি তরঙ্গ। কিভাবে? তুমি এই দিক বরাবর যাকে পাঠাইছো সেও এইটুকু, আর যে উল্টা সাইড থেকে আসতেছিল সেও এক্স্যাক্টলি দা সেম, কিন্তু বিপরীত দিক থেকে। সো এর যদি সরণ হয় প্লাস এ, এর সরণ হলো মাইনাস এ, টোটাল বিস্তার কত? 0। তার মানে আমাদের ফাইনাল রেজাল্ট যেটা হবে সেটা হবে এরকম একটা সরল রেখা, কোনো তরঙ্গ নাই, কোনো প্রকার কোনো শক্তি আদান হয় না, ধ্বংসাত্মক উপরিপাতন বলে এটাকে। যাই হোক, আমাদের ওইটা নিয়ে আলোচনা না, বাট দুইটা তরঙ্গে যদি এক পরস্পর বিপরীত দিক থেকে আসুক, অথবা এরকম মতো হইতে পারে যে দুইজন একই দিকে যাচ্ছিল, ঠিক আছে, তখন কি y1 প্লাস y2। সো আমি তরঙ্গের দিক আলাদা রাখবো, আমাদের যদি এইটুক সুবিধা আছে যে একবার আমি প্লাস এক্স ভিটি মাইনাস এক্স দিলে ওই সাইডে যায়, প্লাস এক্স দিলে এই সাইডে আসে, তাহলে আমরা সবসময় মনে রাখবো কি উপরিপাতনের ফলে যে লব্ধি তরঙ্গটা আসে সেটা কি হলো y1 প্লাস y2। তরঙ্গের উপরিপাতন নিয়ে অত মাথা ঘামানোর দরকার নাই, এটাও জাস্ট জানার জন্য। উপরিপাতনের ফলে যে তরঙ্গটা সেটা লব্ধি তরঙ্গ y1 প্লাস y2। কখন 0 আসতে পারে? যখন একদম এক্স্যাক্ট সেম তরঙ্গ উল্টা দিক থেকে আসবে, বিস্তারও সেম, পর্যায়কালও সেম, বাট তখন তাদের প্লাস মাইনাসের লব্ধি তরঙ্গ হয়ে যাবে একদম 0। ওকে, এইটা গেল। এইটার পরে আমরা কি করব? স্থির তরঙ্গের সমীকরণ। স্থির তরঙ্গের সমীকরণটা নিয়ে একটু বলতে গেলে বুঝতে হবে আমাদের একটা ব্যাপার, যে আমাদের নরমাল তরঙ্গ যে সে যাচ্ছিল এমনে, এই যে এরকম ভাবে সুন্দর মতো, বাট স্থির তরঙ্গ কি হবে? ও এইভাবে যাবে না, ও একটা আবদ্ধ জায়গায় উৎপন্ন হবে। তার মানে স্থির তরঙ্গের জন্য যে এই এক্স অক্ষর এই রাস্তাটা, এটা টোটাল অসীম না, ও একটা জায়গা, বাউন্ড জায়গার মধ্যে হবে, যার কারণে এই তরঙ্গটা এই টাইপের দেখতে হয় না, স্থির তরঙ্গ দেখতে হয় এরকম, এইভাবে এইটুক জায়গার মধ্যে যায় আবার ফিরে আসে, যায় আবার ফিরে আসে, হইতে থাকে এরকম করে। এটা সবচেয়ে ভালো উদাহরণ কি জানো? আমি যদি দুই হাতের মধ্যে এভাবে রাবার টানে এইভাবে ছাড়ি না, উপরে 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 নিচে করতে থাকে, এটাকে আমি আমার মাথায় ধরে নিতাম স্থির তরঙ্গ। এখন আমি জানি না এটা স্থির তরঙ্গ কিনা, বাট সবচেয়ে ভালো উদাহরণ আমার মনে হয়েছে, ভিজুয়ালাইজ করতে পারবো। একটা সুন্দর মতো দুই হাতের মধ্যে বা কোনো একটা স্থির জায়গার মধ্যে একটা রাবার টানে দাও, তারপর উঠে ছাড়ে দাও, তবে এইটা উপর থেকে উপর নিচে করবে। সো এইটা হলো স্থির তরঙ্গের একটা উদাহরণ হইতে পারে। বাট ইন রিয়েল লাইফ স্থির তরঙ্গকে ভিজুয়ালাইজ করা যায় এইভাবে। এই স্থির তরঙ্গের এই টোটাল এক একটাকে বলা হয় এক একটা লুপ।
এখন এইভাবে চিত্র আট করে যদি স্থির তরঙ্গের ম্যাথ করতে যাও আবার ফাটে যাবে। আমি চিন্তা করতাম কি, হ্যাঁ এটা হলো বাস্তব ভাই, এটা হয়, আমি এমনি বুঝবো না। এখন এরা বলতেছে যে একটা লুপের দৈর্ঘ্য হলো λ/2 আর দুইটা লুপ মিলে একটা ল্যামডা, মানলাম ঠিক আছে। তাহলে ভাই মনে রাখবো কিভাবে? আমি চিন্তা করি যে ঠিক আছে স্থির তরঙ্গ হলো নর্মাল তরঙ্গের মতো, আমি নিচের অংশটাকে যদি বাদ দিয়ে বলি যে এইটা একটা লুপ, এটা λ/2, এটাও তো হয়। বরঞ্চ এইভাবে মনে রাখা সোজা। তো যদিও এটা সঠিক, মনে রাখার জন্য মনে রাখবো যে এটা নর্মাল তরঙ্গের মতোই। এই নর্মাল তরঙ্গের যদি আমি এটাকে বলি, এটার নিচে নিচে ধরে নেব যে কাল্পনিকভাবে ডট 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 করে একটা অংশ দেওয়া আছে, এটা হলো একটা করে লুপ। হ্যাঁ, একটা লুপ কত? λ/2। তাহলে দুইটা লুপ কত? টোটাল ল্যামডা। ওকে, একটা লুপ, দুটা লুপ, এইসব শিখাইলাম। এইবার চলে আসি স্থির তরঙ্গের সমীকরণ কিভাবে বের করব। স্থির তরঙ্গ আমাদের বইতে এই জিনিসটা কেন জানি ক্লিয়ার করা নেই, আমি জানি না। এটা খুব সুন্দর মতো আমরা অ্যাডমিশন টাইমে যাই শিখছিলাম উদ্ভাসের কনসেপ্ট বুক থেকে, যে স্থির তরঙ্গ দুই ভাবে তৈরি হয়। একটা হলো মুক্ত প্রান্তে প্রতিফলন, আর একটা হলো বদ্ধ প্রান্তে প্রতিফলন। এখন আমাদের সোনার দেশ বাংলাদেশ কোন রাইটারের বইতে এই জায়গায় এই জিনিসটা কোনোভাবে উল্লেখ নাই যে আমাদের স্থির তরঙ্গটা কিভাবে তৈরি হচ্ছে। যেমন ইসাক স্যার বদ্ধ প্রান্তের প্রতিফলনটা করাই দিছে সুন্দর মতো প্রতিবেদনে, তো তিনি এখানে উল্লেখই করেন না এটা মুক্ত প্রান্ত না বদ্ধ প্রান্ত। আবার দেখবা হলো অক্ষরপত্র অর্থাৎ প্রামাণিক স্যারের বইতে মুক্ত প্রান্তেরটা করছে, কোনটা সঠিক আমরা জানি না, বাট যেটা হয় দুইটাই সঠিক, দুইভাবে হয়। যদি তুমি এনডিসি বা চট্টগ্রাম বোর্ডের মনে হয় 15-16 কোশ্চেন যদি তুমি দেখো, ওখানে উল্লেখ আছে তোমাকে একটা তরঙ্গ দিছি, সেই তরঙ্গটার কি প্রতিফলন হয়েছে? মুক্ত প্রান্তে প্রতিফলন হয়েছে। আর তোমাকে আরেকটা তরঙ্গ দিছি, ওটা বদ্ধ প্রান্তে প্রতিফলন হয়েছে। সো যদি বোর্ডের কোশ্চেন আসে ওখানে উল্লেখ থাকা উচিত যে তোমার যে তরঙ্গটার প্রতিফলন হয়েছে, স্থির তরঙ্গ কিভাবে তৈরি হয়, যে একজন গেল ও ওই সাইড থেকে প্রতিফলিত হয়ে আসে একটা স্থির তরঙ্গ তৈরি করবে। সো তোমার এই প্রতিফলনটা কি টাইপের হয়েছে, মুক্ত প্রান্তে হয়েছে না বদ্ধ প্রান্তে হয়েছে, এটা উল্লেখ করার কারণেই তোমার স্থির তরঙ্গের সমীকরণটা চেঞ্জ হবে। এটা হলো মেইন ব্যাপার, যে চেঞ্জ হবে। এখন কথা হলো যে কোনটা করছে এটা কোশ্চেনে উল্লেখ করা উচিত। এখন প্রশ্ন হলো যদি না করে, যদি আমাদের উল্লেখ না করা থাকে, তাহলে আমরা বদ্ধ প্রান্তের প্রতিফলনটা করে আসবো। আমরা কি করব? যদি আমাদেরকে কোনো কিছু উল্লেখ না করে, আমাদেরকে নরমাল বসে স্থির তরঙ্গের সমীকরণ বাই ডিফল্ট তুমি যে কোনো একটা করে আসলে নাম্বার পাবো। বাট টেস্ট পেপারে যদি বেশ কিছু কোশ্চেন যদি অ্যানালাইসিস করি, দেখবো যে টেস্ট পেপারে ওরা এই সলভটা দিছে বদ্ধ প্রান্তের প্রতিফলনটা। সো টু বি সেফ থাকার জন্য আমরা বদ্ধ প্রান্তের প্রতিফলনটা করে আসবো। এখন আমরা বুঝি যে মুক্ত প্রান্তের প্রতিফলন আর বদ্ধ প্রান্তের প্রতিফলনের মধ্যে ডিফারেন্সটা কি। মুক্ত প্রান্তের প্রতিফলন এটা হলো একটা সেম অগ্রগামী তরঙ্গের সমীকরণ, সেইভাবে যাচ্ছিল কি y ইকুয়ালস টু a sin 2 ভাগ ল্যামডা ইনটু vt মাইনাস x। ও যখন মুক্ত প্রান্তে প্রতিফলিত হয়েছে, তার মানে একটা রশ্মি এইভাবে আমি হাত দিয়ে নিয়ে ঝাড়া দিছি, রশ্মির ওই প্রান্তটাতে যে ঘটনাটা হয় যে এইভাবে রশ্মিটা উঠলো যায়, ওই প্রান্তটা জাস্ট এইভাবে ঘুরে চলে আসলো। ওই প্রান্তটা যেহেতু মুক্তভাবে বাউন্স করতে পারতেছে, সো তরঙ্গটা জাস্ট এইভাবে যায় ঘুরে চলে আসবে। সো নিচের দিকে সেম তরঙ্গই আমরা ব্যাক আসবে। আরো একটু যদি আমরা কষ্ট করে ভিজুয়ালাইজ করি, কারণ আমি তো ভাই অপার ভাইয়ের মতো অ্যানিমেশন বানাইতে পারতেছি না, আমি জাস্ট আর্ট করে বোঝানোর চেষ্টা করছি যে ও গেল এইভাবে, ঠিক যখন এই প্রান্তটা আমার খোলা, কারোর সাথে আবদ্ধ না, ও জাস্ট এই পাশে বাউন্স ব্যাক করবে। ওকে, এটা হলো মুক্ত প্রান্তের প্রতিফলন। তাইলে মুক্ত প্রান্তের প্রতিফলনে যেই প্রথম যে তরঙ্গটা যায় সেটা যদি হয় y1, যে তরঙ্গটা ব্যাক আসে সেটা হলো y2 হবে a sin, ও যাচ্ছিল x অক্ষের ধনাত্মক দিকে, এ আসবে কোন দিকে? x অক্ষের ঋণাত্মক দিকে, vt প্লাস x। সো এটা হলো y1, এটা হলো y2। এইবার আমরা লব্ধি তরঙ্গটা বের করব। সো বুঝছো তো, মুক্ত প্রান্তের প্রতিফলনে কি ওই প্রান্তটা কিন্তু খোলা, যার কারণে ও টোটালি বাউন্স ব্যাক করতে পারতেছে। সো মুক্ত প্রান্ত, এটা যদি উদাহরণ দেখি, এইভাবে যাচ্ছিল সুন্দর মতো, জাস্ট ব্যাক আসছে, এটা হলো মুক্ত প্রান্ত। এরপর আমরা বদ্ধ প্রান্তটা গেলে আর এটা আর একটু ক্লিয়ার হবে। এটা মুছে দিয়ে আগে আমি দেখি যে মুক্ত প্রান্তের প্রতিফলনের বেলা স্থির তরঙ্গের সমীকরণটা কি আসে, এবং এটা বারবার নাম্বার বা নাম্বারে দেয়। সো y ইকুয়ালস টু কি? y1 প্লাস y2।
y1 হলো a sin 2 পাই ভাগ ল্যামডা ইন্টু vt মাইনাস এক্স প্লাস a sin 2 পাই ভাগ ল্যামডা ইন্টু vt প্লাস এক্স। এটা হলো ফাইনাল লব্ধি তরঙ্গের সমীকরণ। এখন আমি a কমন নিলাম, এবার কি আসলো sin c প্লাস sin d। আমরা তো যদি ত্রিকোণমিতি ভালো মতো করে থাকি তাহলে সূত্র কি sin c প্লাস sin d ইজ ইকুয়াল টু 2 sin c প্লাস d ভাগ 2 ইন্টু cos c মাইনাস d ভাগ 2। sin c প্লাস sin d এর সূত্র কি? এটা ত্রিকোণমিতিতে আমরা বলছি sin c প্লাস sin d ইকুয়াল টু 2 sin c প্লাস d ডিভাইড বাই 2 ইনটু cos c মাইনাস d ডিভাইড বাই 2। যে c প্লাস d ডিভাইড বাই 2 c মাইনাস d ডিভাইড বাই 2। এখন আমরা যদি আরেকটু সরলীকরণ করি তাহলে এখানে হয়ে গেল 2a sin 2 পাই ভাগ ল্যামডা, x আর মাইনাস x কাটাকাটি যায়, 2vt হয়ে যায়, ভাগ দিয়ে থাকে, সাথে থাকে vt। এইবার থাকে cos 2 পাই ভাগ ল্যামডা, vt মাইনাস vt কাটা, প্লাস প্লাস 2i6, তাহলে থাকে x। এই জায়গায় দেখো চলে আসলো 2a sin 2 পাই t ইন্টু v ভাগ ল্যামডা cos 2 পাই ভাগ ল্যামডা ইন্টু x is equals to 2a sin 2 পাই v ভাগ ল্যামডা মানে f 2 পাই f t cos 2 পাই x ডিভাইড বাই ল্যামডা 2a sin ওমেগা t cos 2 পাই ভাগ ল্যামডাকে আমি k বসাইলাম kx। এখন তুমি তোমার বইতে বেশ কিছু সমীকরণ পাবা sin ওমেগা t cos kx, অথবা sin 2 পাই ft cos 2 পাই ভাগ ল্যামডা ইনটু x, অথবা sin 2 পাই t ইনটু v ভাগ ল্যামডা ইনটু cos 2 পাই x ভাগ ল্যামডা। যাই হয় হোক তোমার আলটিমেট সমীকরণ হলো এইটা। সো তোমাকে আমি এই যে 2 পাই ভাগ ল্যামডা দিয়ে কেন বুঝালাম, তোমাকে পরীক্ষা হলে 2 পাই ভাগ ল্যামডা vt মাইনাস x দিবে না, তোমাকে এরকম একটা সমীকরণ দিবে যে sin y is equals to 0.5 sin 0.6 t মাইনাস x। আমি বললাম যে এটা মুক্ত প্রান্তে প্রতিফলিত হয়েছে, যে লব্ধি স্থির তরঙ্গটা আসছে সেটা সমীকরণ বের করো। জাস্ট এই জায়গাগুলোতে আরো ইজিলি মানগুলো বসে যাবে, নাথিং এলস, হার্ড কিচ্ছু না। এখন লক্ষণীয় এখানে কিছু ব্যাপার আছে, লক্ষ্য করো যে লব্ধি তরঙ্গটা আসছে স্থির তরঙ্গটা, তার বিস্তার কত? বিস্তার 2 গুণ। তার মানে যদি আমাদের তরঙ্গ সৃষ্টিকারী তরঙ্গটার থাকে a বিস্তার, তাহলে যে স্থির তরঙ্গটা আসবে সেটা হলো টুয়াইস এ। ওকে, একটু লক্ষ্য করো ওমেগা সেম, এর যা ওমেগা ছিল এরও তাই ওমেগা, এফ সেম, ল্যামডা সেম, ভি সেম। ওমেগা যদি সেম তার মানে টি সেম। কি কি সেম থাকে? ভি, এফ, ল্যামডা, পর্যায়কাল টি, ওমেগা, এগুলার কোনো চেঞ্জ হয় না, সেম থাকে। সো আমি যদি তোমাকে বলি যে এই তরঙ্গটার মুক্ত প্রান্তের প্রতিফলনের কারণে যে স্থির তরঙ্গটা আসবে তার পর্যায়কাল কত? এর যা পর্যায়কাল তাই সেই পর্যায়কাল। তার তরঙ্গ দৈর্ঘ্য কত? এর যা তরঙ্গ দৈর্ঘ্য তাই তরঙ্গ দৈর্ঘ্য। আমি যদি বলতাম যে এর একটা লুপের দৈর্ঘ্য, দুইটা লুপের দৈর্ঘ্য কত হবে, মানে কি আমি তরঙ্গ দৈর্ঘ্য চাইছি। আমি যদি বলতাম এর বেগ কত, এই স্থির তরঙ্গের বেগ কত, এর বেগ সেম। ডিফারেন্টটা কি? ডিফারেন্সটা কোথায়? এই যে বিস্তারটা ডবল হয়ে যায়, এবং যে তরঙ্গটা আসছে সেটা সামনের দিকে আগায় না, ও একটা জায়গার মধ্যে শুধু স্থির থাকে এরকম করে। এটা হলো মুক্ত প্রান্তের প্রতিফলন। এবার যাবো আমরা বদ্ধ প্রান্তের প্রতিফলনে। মুক্ত প্রান্তের প্রতিফলনে কি হইলো যে আমরা এইভাবে যাচ্ছিলাম, যেহেতু এই প্রান্তটা মুক্ত তাই আমাকে বাউন্স ব্যাক করতে হবে, সেম দিক দিয়ে আমি এইভাবে বাউন্স ব্যাক করব, যার কারণে প্রথমটা সমীকরণ হলো 2 পাই a sin 2 পাই ভাগ ল্যামডা ইনটু vt মাইনাস x যদি হয়, তাহলে দ্বিতীয়টা সমীকরণ হলো a sin 2 পাই ভাগ ল্যামডা ইনটু vt প্লাস x। একজন x অক্ষের ধনাত্মক দিক বরাবর ছিল, আরেকজন x অক্ষের ঋণাত্মক দিক বরাবর ছিল। এটা হলো মুক্ত প্রান্ত। এখন যদি বদ্ধ প্রান্ত হয়, তার মানে আমার এই পয়েন্টটাও আরেকটা ব্যারিয়ার থাকবে এটার মতো। এইবার যখন আমি এই সাইড থেকে এইভাবে যাচ্ছি, এই জায়গায় যে আমার একজন ব্যারিয়ার আছে,
আমি মনে করো এইভাবে গেলাম, আর একটু গেলাম, এই জায়গায় যে ব্যারিয়ারটা আমি এই জায়গায় দিলাম বুঝার সাথে, ব্যারিয়ার আমার এই পয়েন্টে চলে আসছে। এবার আমাকে কি করতে হবে, আমার তো এই প্রান্ত বাউন্স ব্যাক করার কোনো ওয়ে নাই, আমার এই প্রান্ত এখানে আটকানো। আমি কি করব, আস্ত একটা রাউন্ড নিব, রাউন্ড নিয়ে এবার ব্যাক করব। ওকে, এইবার দেখো আমি ব্যাক করতেছি কিন্তু আমাকে একটা রাউন্ড নিতে হচ্ছে। একটা রাউন্ড টোটাল নিয়ে আসার কারণে আমার এক্সট্রা 2 পাই যুক্ত হয়েছে। এক্সট্রা কত পাই, 2 পাই দশা পার্থক্যের মধ্যে যুক্ত হয়েছে। আরেকবার বলি, যেহেতু আমি ব্যাক আসতেছি, এটা আমার ভিটি প্লাস এক্সই হবে, কিন্তু আমার সাথে এক্সট্রা একটা 2 পাই যুক্ত হয়েছে, যার কারণে আমাদের যেই ব্যাক আসা তরঙ্গটা অনেকটা চেঞ্জ হবে। ব্যাক আসা তরঙ্গ, প্রথম তরঙ্গটা কি y1 তো সেম ভিটি মাইনাস এক্স, কিন্তু ব্যাক আসতেছে কি y2 এর জন্য আমি জানি যে a sin 2 পাই ভাগ ল্যামডা ভিটি প্লাস এক্স। এই পর্যন্ত ঠিক ছিল, হ্যাঁ, কিন্তু সাথে আমার অ্যাডিশনাল 2 পাই যুক্ত করতে হবে। কেন করতে হবে ভাই, কারণ আমি একটা টোটাল রাউন্ড নিছি, আগেরবার আমাকে রাউন্ডটা নিতে হয় না, কারণ আমার এই প্রান্তটা খোলা, তাই আমি একদম টোটাল ব্যাক চলে আসতে পারছি। আর এখানে এবার আমাকে একটা টোটাল রাউন্ড নিয়ে দেন ব্যাক আসতে হয়েছে। সো এই রাউন্ডটার জন্য আমার এক্সট্রা 2 পাই অ্যাডিশনাল যোগ করতে হলো। এবার আমাদের সমীকরণে কি আসে বলো তো, sin 2 পাই ভাগ ল্যামডা। এখন সাইনের সাথে দেখো এই 2 পাইটা এক্সট্রা করে আসে। আমরা কি এই সমীকরণটা করে নেই যে sin ধরো 2 পাই প্লাস পাই ভাগ 4, 2 পাই প্লাস পাই ভাগ 4, আমরা কি করি পাই ভাগ 2 এর জোড় গুণিতক sin থাকে গেল sin। ওকে, এবার 2 পাই প্লাস থিটা, এখন এটা কোন ঘর, অল sin 2 পাই প্লাস থিটা এই ঘরে, এটা কার ঘর, অল sin tan এর ঘরে, tan এর ঘরে কে ঢুকছে, sin, তার মানে কি সামনে হবে একটা মাইনাস, এক্সট্রা 2 পাই, তার মানে sin গেছে কার ঘরে, tan এর ঘরে, তাই সামনে হবে কি একটা মাইনাস। তাহলে এবার y2 হয়ে যাবে মাইনাস a sin 2 পাই ভাগ ল্যামডা ইনটু vt প্লাস x। এইটা হলো ডিফারেন্স। তাইলে যখন মুক্ত প্রান্তে হচ্ছিল ওখানে চেঞ্জ আসতেছিল কোথায়, একটা জায়গায়, জাস্ট এখানে একটা প্লাস হয়ে যাবে। আর যখন বদ্ধ প্রান্তে হবে তখন চেঞ্জ আসবে কোথায়, এখানে একটা, এখানে একটা। আমি এটা মনে রাখতাম এভাবে যে বদ্ধ রুমে খারাপ কাজ, বন্ধ রুমে কি হয়, খারাপ কাজ বেশি হয়, যার কারণে যখন একটা তরঙ্গ বদ্ধ প্রান্তে বা বন্ধ রুমে যাবে ওর মধ্যে চেঞ্জ আসবে দুইটা, এখানে একটা চিহ্ন চেঞ্জ আসবে, এখানে আরেকটা চিহ্ন চেঞ্জ আসবে। ক্লিয়ার? ওকে, আমি আশা করি বদ্ধ প্রান্তেরটাও ক্লিয়ার হয়েছে। এইবার যদি আমরা প্রতিফলিত তরঙ্গ জানি তাহলে আমরা স্থির তরঙ্গের সমীকরণ ইজিলি বের করতে পারবো। সো এটা এবার কি করব, বদ্ধ প্রান্তের প্রতিফলন y is equals to a sin 2 pi, আচ্ছা y is equals to কি y1 plus y2, y1 হলো a sin 2 pi ভাগ lambda into vt minus x plus y2 হলো minus a sin 2 pi ভাগ lambda into vt plus x। আমরা যেহেতু বদ্ধ প্রান্ত বলছি দুইবার চেঞ্জ হবে। এইবার a কমন নিলাম, sin c minus sin d, sin c minus sin d সূত্র কি 2 cos c plus d ভাগ 2 into sin c minus d ভাগ 2। এবার cos এর সাথে প্লাস, সো 2 cos c plus d 2 pi ভাগ 3 সেম থাকলো, vt minus x plus vt plus x divided by 2 into sin vt plus x minus vt plus x divided by 2। ওকে, এই হয়ে গেল, সরলীকরণ করি, হয়ে গেল টুয়াইস a cos 2 pi ভাগ lambda into vt into sin 2 pi x divided by lambda। আগের বারের মতো যদি আমরা একটু কনভার্ট করি তাহলে টুয়াইস a cos 2 pi ভাগ t into v divided by lambda sin 2 pi ভাগ lambda into x, এটাকে লেখা যায় 2 a cos omega t sin 2 pi ভাগ lambda into x, অথবা 2 a cos omega t sin kx। তোমাদের বইতে এই চার টাইপের সমীকরণই তুমি পাবা। তোমাকে কখনো এরকম ল্যামডা দিয়ে বলবে না, তোমাকে ডাইরেক্ট মান দিয়ে বলবে যে y is equal to 0.2 sin 0.60 minus x এর বদ্ধ প্রান্তে প্রতিফলন হয়েছে, যেই স্থির তরঙ্গটা আসছে সেটার সমীকরণটা বের করো। সো তোমার এই জায়গায় লক্ষ্য করো, যখন আমরা মুক্ত প্রান্তে প্রতিফলন করছিলাম লব্ধি তরঙ্গের সমীকরণ কি ছিল, y is equal to ছিল twice a sin omega t
cos kx। এবার দেখো cos ওমেগা টি sin kx, তার মানে sin আর cosটা ইন্টারচেঞ্জ হচ্ছে। আগের বার পর্যায়কালটা, এই যে পর্যায়কালটা কিসের ফাংশন ছিল? সাইনের ফাংশন ছিল। এবার পর্যায়কালটা কিসের ফাংশন? কসের ফাংশন। যার কারণে যেই সর্বোচ্চ বিন্দু আমরা যে জানি না, যে এই যে নড, নড বলে এই বিন্দুগুলোকে, যেগুলোতে বিস্তার সবচেয়ে কম, আর এগুলো হলো সর্বোচ্চ বিন্দু বা পিক। পিক পয়েন্টগুলা একবার হবে সাইনের ফাংশন, একবার হবে কসের ফাংশন। বিস্তার কার উপর নির্ভর করতেছে? আমরা ধরে নিব যে টুয়াইস এ সাইন কে এক্স cos ওমেগা টি, এই টুয়াইস এ সাইন কে এক্স কে আমরা ওভারঅল বিস্তার বড় এ ধরে নেব। এই বড় এ কার বিস্তার? ওভারঅল স্থির তরঙ্গটার বিস্তার। ওকে, সো এই যে বিস্তারটা কার উপর নির্ভর করবে? এবার সাইনের উপর। আর আগেরবার কার উপর নির্ভর করবে? টুয়াইস এ cos কে এক্স, cos। তাহলে কার উপর নির্ভর করবে? কসের উপর। যার কারণে এই যে সর্বোচ্চ বিন্দু আর সর্বনিম্ন বিন্দুগুলোর অবস্থানগুলো চেঞ্জ হবে। বাট আমাদের যে লেকচার স্থির তরঙ্গর যেই মেইন বেসিকটা ক্লিয়ার করা, সেইটা আশা করি ক্লিয়ার হয়েছে। যখন থিওরি নিয়ে অনেক বকবকাইলাম, এবার আমরা ম্যাথে যাব। আমাদেরকে অগ্রগামী তরঙ্গ থেকে দেয় যে এই অগ্রগামী তরঙ্গটার বিস্তার বের করো, পর্যায়কাল বের করো, সবকিছু বের করো। এখন আমি অগ্রগামী তরঙ্গের একটা সমীকরণ লিখি বইয়ে। y = 0.5 sin 200t minus 0.4x plus π/4। আমার ক্ষেত্রে যে নিয়মে ম্যাথটা করতাম, এটা হলো ম্যাথ নাম্বার 1। আমার ক্ষেত্রে যখনই ম্যাথটা করতাম, আমি একে সবসময় একটা আদর্শ সমীকরণের সাথে তুলনা করতাম। আমার ক্ষেত্রে আদর্শ সমীকরণটা কি? y = হলো a sin 2π/λ into vt minus x plus del, যেহেতু এখানে একটা এক্সট্রা অংশ আছে, তাহলে এখানে ডেল বা আদি দশা কি? π/4। এখন এই সমীকরণটাতে vt minus x আমি ডাইরেক্ট বলতে পারবো না, কারণ কি? আমি তুলনা করতে গেলে এই x এর সাথে এই সহগটাকে সরাইতে হবে। ধরো কোনো কারণে তোমার এই সমীকরণটা এরকম ছিল 0.4x - 200t, ধরে নাও। অনেক ম্যাথে এইভাবে দেয়। তো ভাইয়া x এর সামনে মাইনাসটা কই? কিচ্ছু নাই, x একটা মাইনাস কমন নাও। মাইনাস কমন নিলে এখানে আসবে মাইনাস, এখানে আসবে প্লাস, মূল সমীকরণের সামনে আসবে মাইনাস। আর তোমার এই জায়গার কিন্তু যে ফর্মটার সাথে তুমি তুলনা করবে সেটা থাকবে সেম। সো যদি ভিতরে কোনো কারণে মাইনাস প্লাসের গন্ডগোল থাকে, একটা মাইনাস কমন নিবা, তাহলে সাইন মাইনাস থিটা মানে কি? মাইনাস সাইন থিটা। তোমাদের মূল ম্যাথে কোনো চেঞ্জ আসবে না। আমরা এখন এই ম্যাথটা করি। এই ম্যাথটা আমরা কিভাবে করব? এখন আমরা x কে এতিম করব। এতিম করব মানে কি? x এর সহগটাকে সরায় নিব। সো 0.5 sin, আমি কত কমন নিব? 0.4 কমন দিলাম, 0.4। তাহলে এখানে কত হয়ে যাবে? 200 / 0.4 t minus x plus π/4 into 0.4। এটা হলো আমাদের আলটিমেট রেজাল্ট। এখন 0.5 sin 0.4 এই জায়গাটার সাথে যদি আমরা, আচ্ছা এটা দেখার তো দরকার নেই, এবার যদি আমি তুলনা করি a sin 2π/λ into vt minus x plus del, এখন আমরা তুলনা করে ডাইরেক্ট লিখতে পারবো। a এর মান কত? a = 0.5, 2π/λ এর মান কত? 0.4, রাইট? তাহলে λ কত? 2π / 0.4, λ বের হয়ে গেছে। এবার ধরো v এর মান কত? v এর মান যদি তুলনা করি 200 / 0.4 আসে গেছে। x এর মান তো x ই আছে, del এর মান কত? π / 4 into 0.4। ওকে, এগুলা যদি বের হয়ে গেছে, তুমি যদি v জানো, আমি ধরে নিলাম যে v এর মান যদি আমি বের করি 200 into 10 / 4 450, v এর মান হলো 500 m/s²। v জানি, তোর ল্যামডার মান আসলে আমাদের হলো 0.2 ধরে নিলাম, আমাদের ক্যালকুলেটর যেহেতু নাই। তাহলে যদি f বের করতে পারি, তাহলে f = কি? v/λ। v কে ল্যামডা দিয়ে ভাগ দিয়ে দিব, 500 / 0.2। যদি বলি যে ভাই পর্যায়কাল কত, তাহলে কি 1/f। ভাই ওমেগা কত? 2πf। তার মানে যদি তুমি ল্যামডা আর v বের করতে পারো, বাকিগুলো তুমি ইজিলি বের করতে পারবা। এখন অনেকের ক্ষেত্রে অনেক মতামত আছে, অনেকে এটাকে 2π/λ এইভাবে করবে, ওমেগা t - kx।
সেটা তোমার স্বাধীনতা, আমি আমার নিয়মটা তোমার সাথে শেয়ার করলাম। সেইভাবে আমরা একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ সমাধান করব। এবার যদি আমি তোমাকে বলি যে এই অগ্রগামী তরঙ্গটার মুক্ত প্রান্তে প্রতিফলন দিচ্ছে, এইটা দিলে একটু কঠিন হয়ে যাবে, আমি এইটুকু মুছে দিলাম। আমি বললাম যে এই সমীকরণটাতে একদম এক্সাক্ট এই সমীকরণটাতে, এটা হলো আমাদের ম্যাথ 2, এই সমীকরণটারই কি হয়েছে, বদ্ধ প্রান্তে প্রতিফলন হয়েছে। স্থির তরঙ্গের সমীকরণ বের করো। তাহলে এটা হলো আমাদের y1, y2 কত হবে, বদ্ধ প্রান্তের জন্য দুই জায়গায় চেঞ্জ হয়, -0.5 sin 200t প্লাস 0.4x, রাইট? y1 y2 বের হয়ে গেছে। তাহলে y is equals to কি, y1 plus y2, রাইট? সো এই দুইটা যদি আমরা একটু লিখি, 0.5 sin 200t minus 0.4x minus 0.5 sin 200t plus 0.4x, এখন কি আসবে, 0.5 into 2 sin c minus d, 200t minus 0.4x minus 200t minus 0.4x divided by 2 into cos c plus d, 200t minus 0.4x plus 200t plus 0.4x, okay, divided by 2, তাহলে কি 0.5 into 2, 0.5 into 2 sin 200 কাটা, তাহলে থাকলো হলো minus 0.4x, 2 দিয়ে ভাগ, দেন cos এইটা কাটা থাকলো হলো 200t। এটা হলো আমাদের ফাইনাল স্থির তরঙ্গের সমীকরণ। যদি আমাদেরকে বলে যে একটা নির্ধারিত টাইম পরে বিস্তার কত, x এর মান বসাবো বা t এর মান বসাবো, আর আমাদের ফাইনাল যে স্থির তরঙ্গের সমীকরণটা সেটা কিন্তু আমরা বের করতে পারছি। সো এই জায়গাটাতে বোঝার কিছুই নেই, তোমাকে যে জানতে হবে যে মুক্ত প্রান্ত না বদ্ধ প্রান্ত, এবং তোমাকে সিম্পলি sin c প্লাস sin d, sin c মাইনাস sin d এর সূত্রটা ফেলা দিতে হবে। সো আশা করি তোমাদের স্থির তরঙ্গের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, এবং বোর্ড পরীক্ষায় খুব ভালো মতো দেখবা যে কোনটা বলছে, যদি না উল্লেখ থাকে মুক্ত প্রান্ত করবা না বদ্ধ প্রান্ত করবা, সেটা কিন্তু ক্লাসে আমি বলে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।